রুহি ওয়াশরুমে ফ্রেশ হতে গিয়েছে। এদিকে নাফিসা রাহিলকে হাত মুখ ধুয়ে দিয়েছে, নিজেও জামা কাপড় বদলে ফ্রেশ হয়ে নিয়েছে। জনখাটের উপর গোল হয়ে বসে আছে। এই রুমটা বরাদ্দ হয়েছে তার, রাহিল আর রোহির জন্য। এর বাড়িতে প্রত্যেককে আলাদা আলাদা রুম দেওয়া সম্ভব হয়নি বলে ভাগ ভাগ করে দেয়া হয়েছে সবার থাকার জায়গা। রাহিল নাফিসার হাত ধরে খেলছে, আঙুলগুলো টিপে টিপে চাপ দিচ্ছে। নাফিসা ওকে দেখছে। রাহিল হঠাৎ বলেই ফেলল, আমার না তোমাকে অনেক ভালো লাগে, তুমি অনেক কিউট। কথাটা বলতে গিয়েও সে লাজুকভাবে চোখ নামিয়ে নিল। নাফিসা মুচকি হেসে ওর গাল ধরে টান দিয়ে বলল, পাকা বুড়ো, তুমি একটা বুড়ো, তোমাকেও আমার অনেক ভালো লাগে। রাহিল গম্ভীর মুখে কপাল কুঁচকে বলল, আমি বুড়ো না, আমি তো ছোট্ট বাচ্চা, তুমি আমাকে বুড়ো বলছো কেন? নাফিসা আবার ওর গাল টেনে দিয়ে হেসে উঠল, তুমি যে এত পাকা পাকা কথা বলো, সেজন্যই তো তোমাকে বুড়ো বলি, বুঝলে? পাকা বুড়ো। রাহিল গোল গোল চোখে তাকালো, তারপর কি যেন বুঝে মাথা নেড়ে সায় দিল। ঠিক তখনই খট করে বাথরুমের দরজা খুলে গেল। রোহি চুল মুছতে এসে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ালো। ওদের জনের দিকে তাকিয়ে বলল, কি রে, তোরা এখনো খেতে যাসনি নিচে? আপু তোমার সাথে যাব বলে বসে আছি। নাফিসা উত্তর দিল, আমার জন্য বসে থাকার দরকার আছে, দুইজন আগে খেয়ে নিলেই পারিস। কথাটা বলেই রোহি মাথা মুছতে মুছতে টাওয়েলটা একপাশে রাখলো। তারপর বলল, চল। তিনজন একসাথে নিচে নামলো। নিচে এসে দেখা গেল সবাই প্রায় খেতে বসে গেছে। কেউ খাচ্ছে, কেউ এখনো গল্প করছে। শারমিন আক্তার মিষ্টিকে খাইয়ে দিচ্ছে। রুশনা পাশে টেবিলে বসে একটা একাটা ঢাকনা তুলে রান্না দেখছে আর মাঝে মাঝে এটা ওটা খাবার তুলে নিজের মুখে পুড়ছে। মিষ্টির দিকে একবারও তাকাচ্ছে না, যেন বাবার বাড়িতে ফিরে সে আবার ছোট হয়ে গেছে। রাইমা মুখ কালো করে খাচ্ছে। রিশা আর জারিন এখনো খাওয়া শুরু করেনি, গল্পে ব্যস্ত। রিদওয়ান আর আরিফ আড্ডায় মশগুল। করিম খান আর হাসান খান, দুই ভাই, এখনো খাওয়া শুরু করেনি। ও রিওহার্নের সাইমান না আসা পর্যন্ত নাকি খাওয়া শুরু করবে না। রায়হান বসে থেকে সবার সাথে গল্প করছে। মাহফুজা বেগম সাইফানকে খাইয়ে দিচ্ছে আর ও এমন ভঙ্গিতে যেন শুয়ে শুয়ে খেতে পারলে সবচেয়ে স্বস্তি পেত। রুহি এসে নাফিসা আর রাহিলকে এক জায়গায় বসিয়ে দিল। শারমিন আক্তার ওদের দিকে তাকিয়ে বললেন, তোমাদের খাবার বেড়ে দিই, খাওয়া শুরু করে দাও। আর রাহিলকে আমি খাইয়ে দিচ্ছি। রাহিল সাথে সাথে বলে উঠল, আমি নাফিসা আপুর কাছেই খাবো। আরিফ এবার কৌতূহলী চোখে তাকালো। এতক্ষণে সে নাফিসার ব্যাপারে নিজের মতো করে ইনভেস্টিগেশন করে সব জেনে নিয়েছে। রুহি বলল, আমি খাইয়ে দিচ্ছি, ওকে আর বিরক্ত করিস না। কিন্তু নাফিসা মিনমিন করে বলল, আমি দেব আপু, সমস্যা নেই। ওর ভেতরে হালকা অস্বস্তি, অচেনা এত মানুষ, যদিও সবাই ভালো ব্যবহার করেছে, তবুও ওর মনে হচ্ছে যেন কোথাও ঠিকভাবে মিশতে পারছে না। শেষ পর্যন্ত শারমিন আক্তারের জোড়াজুড়ির পরও রাহিলের জেদের কারণে নাফিসাই খাওয়ানো শুরু করলো। ঠিক তখনই সাইমান ঢুকলো, টি শার্ট আর ট্রাউজার পরে। এসে চেয়ার টেনে নাফিসার পাশে বসে পড়ল। হঠাৎ তার বসার কারণে নাফিসা চমকে পাশ ফিরল। এক মুহূর্তের জন্য চোখাচোখি হতেই ওর বুকের ভেতর ধড়ফড় শুরু হলো। পাশে বসা মানুষটার শরীর থেকে আসা পরিচিত তীব্র গন্ধ নাকে আসতেই তার মনে অদ্ভুত ভালো লাগা জেগে উঠল। কিন্তু সে নিজেকে সামলে নিয়ে দ্রুত রাহিলকে খাওয়ানোতে মন দিল। সাইমান বসতেই করিম খান নিজের হাতে ওর প্লেটে খাবার বেড়ে দিলেন। মামু, আমি নিজেই নেব, তুমি বসো। করিম খান হেসে বসলেন। সাইমান, করিম খান আর হাসান খানের প্লেটেও খাবার বেড়ে দিল, তারপর নিজে লটা নিয়ে বসে খাওয়া শুরু করলো। ধীরে ধীরে সবাই খাওয়া শুরু করলো। খাওয়া প্রায় শেষ, সবাই উঠে গেছে। শুধু শারমিন আক্তার আর মাহফুজা বেগম সবার শেষে বসলেন। নাফিসা রাহিলকে খাওয়াতে গিয়ে নিজের খাওয়া দেরি করে ফেলেছে। শারমিন আক্তার নাফিসার প্লেটের দিকে তাকিয়ে দেখে তরকারি নেই, কোন রকম চোল দিয়ে হাত নেড়ে নেড়ে খাচ্ছে। হেসে ওর প্লেটে একটা চিংড়ি মাছ তুলে দিয়ে বললেন, তুমি তো কিছু না, নিজের বাড়ি মনে করে থেকে বুঝেছ। নাফিসা প্রথমে একটু চমকে গেলেও মাথা নেড়ে সম্মতি দিল। মাহফুজা বেগম কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে রইলেন। রুশনার কাছ থেকে আগেই শুনেছেন নাফিসার গল্প, তার ভেতরটা হালকা খারাপ লাগায় ভরে গিয়েছিল। তুমি কোন ক্লাসে পড়ো? ভদ্রমহিলা নাফিসার দিকে তাকিয়ে জিজ্ঞেস করল। ক্লাস 8-এ, আস্তে উত্তর দিল নাফিসা। তুমি তো অনেক ছোট, তোমার কিছু লাগলে আমাকে বলবে। আমাকে মামি বলে ডাকবে। আমি বড় মামি। আরও শারমিন আক্তারের দিকে ইশারা করলেন, ও হচ্ছে ছোট মামি। আচ্ছা, নাফিসা ছোট্ট সাই জানালো। খাওয়ার শেষে নাফিসা উঠে আশেপাশে তাকালো। রান্নাঘরে শারমিন আক্তার আর মাহফুজা বেগম ও একজন গৃহকর্মী কাজ করছে। কাউকে দেখতে পেল না, সবাই উপরের রুমে গেছে। হঠাৎ কণ্ঠ শুনে পাশে তাকাতে সেই ছেলেটাকে দেখলো। আমি আরিফ, সাইমান ভাইয়ার ছোট মামার ছেলে। তুমি নাফিসা, তাই না? পরে আরো ভালো করে পরিচয় হবে। এখন চলো, তোমাকে সবার কাছে নিয়ে যাই। এক নিঃশ্বাসে এতগুলো কথা বলে ফেললো আরিফ। নাফিসা হা হয়ে গেল। মনে মনে ভাবলো, এদের ভাই বোনেদের কি কোনো রোগ আছে নাকি? কথা শুরু করলে আর থামে না, একদম ওর মামার বাইকের মতো। ওর মামার বাইক স্টার্ট নেয় না, কিন্তু একবার স্টার্ট দিলে আর থামে না। সাইমান বাদে প্রায় সবাই একই রকম। মনের ভেতর কথাগুলো বলতে বলতে আরিফের পেছনে পেছনে সিঁড়ি দিয়ে উঠতে লাগলো নাফিসা। ওপরে উঠে দেখলো সাইমো আকারনম আমাদের সাথে বসে গল্প করছে। এক পলক তাকাতেই হঠাৎ চোখাচোখি হলো। দুজনেই থমকে গেল। ঠিক তখনই আরিফ ঘুরে দেখলো নাফিসা দাঁড়িয়ে আছে। হঠাৎ হাত ধরে টেনে নিয়ে যেতে লাগলো। এমন করে দাঁড়িয়ে গেলে কেন? এইদিকে সবাই বসে আছে। চমকে গিয়ে নাফিসা নিজের হাতে তাকালো। অচেনা ছেলের এভাবে হাত ধরা তার ভিতরে অস্বস্তি তৈরি করলো। সাইমানের দৃষ্টি এবার গিয়ে পড়ল আরিফের হাতে ধরা নাফিসার হাতের দিকে। মুহূর্তে তার চেহারার রং পাল্টে গেল। দাঁত চেপে রাখলো। আরিফ চমকে হাত ছেড়ে দিয়ে বলল, জি ভাইয়া, কিছু বলবা? পাশ থেকে করিম খান আর হাসান খান তাকালেন। সাইমান, কিছু লাগবে? সাইমান নিজেকে সংযত করল। ভেতরে তীব্র রাগ জমে উঠলেও কঠিনভাবে বলল, আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আয়।
আরিফ হতাশ মুখে বলল, আচ্ছা ভাইয়া, দিচ্ছি, আগে নাফিসাকে দিয়ে আসি। না, আগে পানি নিয়ে আয়, দাঁত চেপে বলল সাইমান। হাসান খান তাড়াতাড়ি বললেন, যা আরিফ, বড় ভাইয়া পানি খেতে চাইছে, পরে নাফিসাকে দিয়ে আসিস। কিছুটা ভ্যাবাচেকা খেয়ে আরিফ নিচে চলে গেল। যাওয়ার আগে ইশারায় নাফিসাকে রুমের দিকটা দেখিয়ে দিল। সবকিছু সাইমানের চোখেরা লনা উচ্চ ব্যাপার হলেও তার রাগ হচ্ছে। কেন জানি নাফিসার বিষয়ে তার ভেতর কোনো কিছুই সহ্য হচ্ছে না। নাফিসা স্তম্ভিত, এইটুকুর ভেতরে কি হলো সে কিছুই বুঝতে পারল না। তারপর চুপচাপ মাথা নিচু করে রুমের দিকে হাঁটা দিল। সাইমান ওর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। তারপর হঠাৎ উঠে দাঁড়ালো। মামু, আমি রুমে যাচ্ছি, অনেক টায়ার্ড লাগছে, একটু রেস্ট নেই। করিম খান স্নেহ ভরে বললেন, আচ্ছা যা আব্বু, পরে আবার গল্প হবে। সাইমান চুপচাপ নিজের রুমে চলে গেল। আর করিম খান আর হাসান খান আবার আড্ডায় মেতে উঠলেন। আন্ডারস্কোর 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 আন্ডারস্কোর। নাফিসা আরিফের দেখিয়ে দেওয়ার রুমে ঢুকতেই ভেতরে এক প্রাণোচ্ছল পরিবেশ চোখে পড়ল। সবাই একসাথে বসে আড্ডা দিচ্ছে। সাইফান শুয়ে শুয়ে চিপস খাচ্ছে, আর রিদওয়ান ওর পা টিপে দিচ্ছে। বাকি সবাই নিজেদের মতো গল্প করতে ব্যস্ত। ছোট্ট মিষ্টি খিলখিল করে হেসে ছুটে এলো নাফিসার দিকে। থালামণি, থালামণি বলতে বলতে তার ছোট্ট হাত দিয়ে নাফিসার পা জড়িয়ে ধরল। নাফিসা হেসে উঠল, স্নেহভরে বুকে টেনে নিল মিষ্টিকে। ছোট্ট মিষ্টির গাল লাল হয়ে উঠেছে খুশিতে। সরি রে নাফু, পাশে বসা রোশনা মুখটা কুঁচকে বলল, তোকে একা রেখে আমরা চলে আসলাম। খাচ্ছিলিস বলে একেবারেই মাথায় ছিল না তোকে নিয়ে আসবো। আরিফকে পাঠালাম তোকে আনতে, হাদারামটা আবার কোথায় গেল কে জানে। নাফিসা হালকা হেসে উত্তর দিল, আরিফ ভাইয়াই আমাকে এখানে দিয়ে গেল। ও তাই নাকি? রোশনা শান্ত হলো, কিন্তু সবার মধ্যে একটা অস্বস্তি টের পেল নাফিসা। রুমের এক কোণে বসা রাইমা ওর দিকে ভুরুকুচকে তাকিয়েছিল। নাফিসার ঢোকা মাত্রই রাইমা বিরক্ত মুখে উঠে দাঁড়ালো। কোথায় যাচ্ছিস? রুহি প্রশ্ন করল। মাথা ধরেছে, রুমে যাচ্ছি, বিরক্ত কণ্ঠে উত্তর দিল রাইমা। যাওয়ার পথে নাফিসার সাথে ধাক্কা লাগালো সে। হঠাৎ ধাক্কা লাগায় প্রায় পড়ে যাচ্ছিল নাফিসা, তবুও মিষ্টিকে দু হাতে আঁকড়ে ধরে নিজেকে সামলে নিল কোনো রকমে। সরি, আমি দেখিনি, ভুল হয়ে গেছে, কৃত্রিম হাসি দিয়ে বলে চলে গেল রাইমা। ঘরটা কিছুক্ষণের জন্য নিস্তব্ধ হয়ে গেল। সবাই একসাথে নাফিসার দিকে তাকালো। ঠিক আছিস তো নাফু? রোশনা জিজ্ঞেস করলো। নাফিসা মিষ্টিকে শক্ত করে জড়িয়ে ধরে মাথা নেড়ে জানালো সে ঠিক আছে। তারপর তাদের কাছে গিয়ে বসলো। এদিকে আরিবও এসে পড়েছে। একটু আগেই সাইমানকে পানি দিতে গেছিল সে, কিন্তু দিয়ে দাও। একারকে বড় বাবা আর ওর বাবা বসে গল্প করছে, সাইমান নাই। করিম সাহেব ওকে বলল সাইমানের রুমে গিয়ে পানি দিয়ে আসতে। সাইমান রুমে চলে গেছে। ও আবার না পেরে সাইমানের ঘরের সামনে আসে। দরজা বন্ধ থাকায় অনেক ডাকাডাকির পরও সাইমান সাড়া দেয়নি। আজব, ভেতরে আছে কিন্তু দরজা খুলল না কেন? বলে মাথ চুলকে বাধ্য হয়ে ফিরে আসতে হয়েছে। পরিবেশটা ধীরে ধীরে হালকা হয়ে উঠল। এবার সবার মাথায় নতুন প্ল্যান, কালকে কোথায় ঘুরতে যাওয়া যায়। রিশা খাতা কলম হাতে নিল। চলো লিস্ট করি, খুলনায় ঘোরার কত জায়গা আছে, দেখি কালকে কয়টা কভার করতে পারি। রিদওয়ান উত্তেজিত হয়ে বলল, প্রথমেই ষাটগঙ্গা, নদীর ধারে গেলে মনটাই ফ্রেশ হয়ে যাবে। হ্যাঁ, তারপর রূপসা ব্রিজ ঘুরতে হবে, ওখান থেকে সন্ধ্যার সময় সূর্যাস্ত দেখা একদম অন্যরকম। রায়হান যোগ করল। রোশনা হেসে বলল, আমার কিন্তু খুব ইচ্ছা সুন্দরবন যাওয়া এবার। আরে সুন্দরবন তো একদিনে সম্ভব না, ওটা রাখতে হবে আলাদা ট্যুরের জন্য। সাইফান বলতেই সবাই হেসে উঠল। চল তাহলে শিববাড়ি মন্দির আর হাদিস পার্কও লিস্টে রাখো। হাদিস পার্কে সন্ধ্যায় গেলে দারুণ লাগে। আর কোরেট ক্যাম্পাসের ভেতর গেলে। রুহি চোখ বড় বড় করে বলল। রায়হান তালিকায় টিক চিহ্ন দিয়ে লিখে নিচ্ছিল। ঠিক আছে, কালকের জন্য ফাইনাল লিস্ট রেডি। উদ্ধৃতি চিহ্ন, যদি সময় থাকে অতিরিক্ত কিছু অ্যাড করব। সবাই মিলে মিলে জায়গা ডিসাইড করে, যে যার রুমে চলে গেল। সারাদিন আজ জার্নি, সেজন্য সবাই রেস্ট নিতে চলে গেল। আন্ডারস্কোর 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 আন্ডারস্কোর। সারাদিনের ভ্যাপসা গরমে যেন বাতাস পর্যন্ত ভার হয়ে গেছিল। চারপাশে অদ্ভুত ক্লান্তি, গাছপালাও যেন হাঁপিয়ে উঠেছিল। কিন্তু হ্রস্ব উকার রাত নামতে আবহাওয়াটা বদলে গেল। নিরিবিলি বাড়িটার চারপাশে নিস্তব্ধতা, শুধু দূরে ঝিঝি পোকার ডাক, আর মাঝে মাঝে পুকুরের পানি থেকে আসা শীতল বাতাস শরীর ছুঁয়ে যাচ্ছে। গাছের ফাঁক বলে অর্ধচন্দ্র আকাশে ঝুলে আছে। চারপাশে হালকা কুয়াশার মতো নরম নীরবতা। সাইমান দাঁড়িয়ে আছে বাড়ির বেকনিতে। নির্জন রাত, দূরে কোথাও কোনো শব্দ নেই, শুধু পাতার জড়ো শব্দ। হাতে একটা সিগারেট, মাঝে মাঝে খায়, অভ্যাস না হলেও চাপ এলে সিগারেট। পেটের ধোয়ার সাথে বুকের ভার মিলিয়ে দিতে চায়। সিগারেটটা ঠোঁটে নিয়ে এক দীর্ঘ টান দিল সে। লালচে আগুনটা মুহূর্তের জন্য অন্ধকার আলোকিত করল। ধোয়া ছাড়তেই সে চোখ বন্ধ করল। আর সঙ্গে সঙ্গেই তার সামনে ভেসে উঠল নাফিসার মুখ। শান্ত, সরল, মিষ্টি শ্রীমুখ। হঠাৎ করে ঠোঁটের কোণে হালকা একটুখানি হাসি খেলে গেল। কিন্তু আনন্দটা বেশিক্ষণ স্থায়ী হলো না। হঠাৎ ভেসে উঠল আরিবের সেই দৃশ্য, নাফিসার হাত ধরে আছেও। মুহূর্ত একারই বুকের ভেতর রাগের ঢেউ আছড়ে পড়ল। হাত মুঠো করে শক্ত করে ধরল। পরের সেকেন্ডেই বেলকনির লোহার রেলিংয়ে এক ঘুষি বসিয়ে দিল। ধাতব শব্দটা নীরব রাতকে কেঁপে তুলল। শ্বাস ভারী হয়ে আসছে। নিজেকে বোঝানোর চেষ্টা করল সাইমান। রিল্যাক্স, রিল্যাক্স সাইমান, এটা জাস্ট সিম্পল ম্যাটার। এত অস্থির হচ্ছিস কেন? অত ছোট একটা মেয়ে, ওই পিচ্চিটাকে নিয়ে এমন ভাবছিস কেন? ওর নিয়ে তোর ভিতরে কোন ফিলিংস আসতে পারে না? এটা অসম্ভব। কথা বলতে বলতে বুকের ভেতরের কাঁপুনি লুকাতে পারল না সে। ঠোঁট শক্ত করে চেপে আবার বলল, ওর পুরো জীবন পড়ে আছে সামনে, ও তোকে সাথে তোর মানায় না। ও অনেক ভালো কিছু ডিজার্ভ করে, তাই ওর জন্য কোনো রকম ভাবনা নিয়ে আসা যাবে না।
একদমই না। শেষ কথাগুলো যেন চিৎকার হয়ে বের হয়ে এলো ঠোঁট থেকে। মাথা নিচু করে দাঁড়িয়ে রইল বেলকনির ঠান্ডা বাতাসে। ধোয়া মিলিয়ে যাচ্ছে চারপাশে, রাতের নীরবতায় শুধু তার ভেতরের টানাপোড়েনই গুঞ্জন তুলছে বারবার। পারিস না, পারিস না, পিচ্চির জন্য কিছু ভাবতে পারিস না। চারপাশের পরিবেশ শান্ত, নির্জন। দূরের গাছপালার ফাঁকে চাঁদ হালকা আলো ঢেলে দিচ্ছে, কিন্তু সাইমনের বুকের ভেতরের অশান্তি ক্রমেই গভীর হয়ে উঠছে।